দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয়ের আলোচনা করি, সেই বিষয়ের ইতিবাচক বা নেতিবাচক পরম্পরা কোন দিকে এগিয়ে যেতে পারে, কী ধরনের সমাধান আসতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আমাদের আজকের আলোচনার বিষয় গাজার গণহত্যার প্রতিবাদে ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজ আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরুতেই অতিথিদের সাথে একটু পরিচিত হয়ে নিতে চাই। আমার পাশেই রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কবি সোহরাব হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নামক আহ্বানে সাড়া দিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শনিবার অভূতপূর্ব এক দৃশ্যের অবতারণা করেছে বাংলাদেশ। রাজধানী ঢাকার প্রধান সড়কগুলোতে ছিল নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় আর হন্তারক ইসরায়েলের প্রতি ঘৃণার দাবানল। সব বয়স, শ্রেণী, পেশা, লিঙ্গের পার্থক্য দূরে ঠেলে মার্চ ফর গাজায় দল আর মত ভুলে ঐক্যবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছিলেন লাখো মানুষ। সহকর্মী মাজহারুল ইসলাম একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা সেই প্রতিবেদনটি দেখব। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালো ঐক্যবদ্ধ বাংলাদেশ। দলমত নির্বিশেষে গাজাতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজপথে নেমে আসলো নানা শ্রেণী পেশার মানুষ। মার্চ ফর গাজা কর্মসূচি ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ যেন নতুন প্রাণের উন্মাদনা। একদিকে অসহায় নিরুপায় ফিলিস্তিনিদের প্রতি সীমাহীন সংহতি ও ভালোবাসা, বিপরীতে তীব্র ঘৃণা জানানো হয়েছে নিষ্ঠুর বর্বর গণহত্যাকারী ইসরায়েলের প্রতি। শনিবার সকালের পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে লাখ লাখ মানুষ আসতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বলা যায় দেশের সব সড়ক যেন মিশেছে ব্যস্ত নগরের এই মোহনায়। ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সরব উপস্থিতির কারণে ভিন্ন মাত্রা পেয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। সৃষ্টি করেছে ঐক্যবদ্ধ বাংলাদেশের নতুন দৃষ্টান্ত। বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, খেলাফত, চরমোনাই, বামপন্থী, ডানপন্থী সবাই মিলে সংহতি জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর প্রতি। লাখ লাখ জনতা মিলে পরিষ্কার বার্তা দিয়েছে দ্রুত ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে, নিশ্চিত করতে হবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। বিশাল এই গণজমায়েতে একেবারেই সংক্ষিপ্ত বক্তব্য দেন বিশ্বের অন্যতম ইসলামিক চিন্তাবিদ ও আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারি। এ সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছেন, মাতিয়ে রেখেছেন পুরো সোহরাওয়ার্দী উদ্যান। জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে সবারই হাঁসফাঁস অবস্থা, কিন্তু ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শৃঙ্খলা যেন ছিল বেশ। সংগঠনের নিজস্ব স্বেচ্ছাসেবীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অবস্থান ছিল। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই সংগঠনের ব্যানারে 5 দফা দাবি ঘোষণা পাঠ করেন সাংবাদিক মাহমুদুর রহমান। এ সময় অবিলম্বে গাজাতে ফিলিস্তিনি আগ্রাসন বন্ধের আহ্বান জানান তিনি। অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ও এই সংহতি সমাবেশের সভাপতি মুফতি আব্দুল মালিক। কর্মসূচি শেষে সবাই শান্তিপূর্ণভাবে ফেরেন যার যার গন্তব্যে। যোজন যোজন মাইল দূরে থাকলেও অন্তরে ধারণ করেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের চেতনা। পুরো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান যেন পরিণত হয় জনসমুদ্রে, যেখানে উপস্থিত সকলের কণ্ঠে ফুটে ওঠে অসহায় গাজাবাসীর মুক্তির কথা। দোয়া করা হয় তাদের মঙ্গল কামনা করে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24।
দর্শক, প্রতিবেদনটি দেখলাম আমরা। আজকের যেই মার্চ ফর গাজা কর্মসূচি শেষে বেশ কিছু আলোচনা হয়েছে, কথা বলেছেন সংক্ষিপ্ত আকারে বক্তারা। মূল আকর্ষণ যেটি ছিল, আজকের কর্মসূচিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক মহল, মুসলিম বিশ্ব এবং বাংলাদেশ, মোটামুটি এই তিনটি অংশ ছিল। আমাদের আরআইসিএল স্টিল আজকের গাজায় গণহত্যার প্রতিবাদী ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই বিষয়ে আলোচনা হবে সেই ঘোষণাপত্র নিয়ে। আমি আলোচনায় শুরুই করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার মাধ্যমে। জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার দাবি করা হয়েছে ঘোষণাপত্রটিতে। বিদ্যমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইসরায়েলের যে অবস্থান, সেখানে এই দাবি কতখানি কার্যকর করা সম্ভব বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আমার সাথে সৌরভ ভাই আছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শকদের সাথে। আজকে এই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে যে গণজমায়েতটি হয়েছে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে। এবং আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকি, সারাদিনই আজকের এই ক্যাম্পাসের এবং ক্যাম্পাসের পাশে যে ফিলিস্তিনের মুক্তিকামী জনতার প্রতি সংহতি প্রদর্শনের জন্য বাংলাদেশের বিপুল সংখ্যক জনগণের যে সমাগম, সেটি আমরা প্রত্যক্ষ করেছি। এবং এটা এক কথায় একটা নজিরবিহীন এবং অভূতপূর্ব একটা ঘটনা। অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে আজকের এই সমাবেশটি এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং আপনাদের এই প্রতিবেদনে যেমনটি আমরা শুনেছি এবং আমরা যেমনটা দেখেছি, যে আজকে এই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এটি অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছে বাংলাদেশের ইসলামপন্থী, বামপন্থী সহ বিএনপি এবং সদ্য প্রতিষ্ঠিত এনসিপি সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর বাইরে আমরা বিপুল সংখ্যক সাধারণ মানুষ, এবং সেটা বয়স বলেন, মানে বিভিন্ন বয়সী মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, নারী পুরুষরা সেখানে অংশগ্রহণ করেছে। এবং এই অংশগ্রহণের মধ্য দিয়ে একদিকে ফিলিস্তিনের একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তাদের দাবি ব্যক্ত করেছে, এবং একই সাথে গাজার যে গণহত্যা, নির্বিচারে নিষ্ঠুর গণহত্যা পরিচালিত হচ্ছে, তার প্রতি একটা অবিলম্বে বন্ধ করার একটা দাবি তারা সেখান থেকে করেছে। এবং এই সমাবেশের অন্যতম আকর্ষণ ছিল একটা ঘোষণাপত্র। এবং আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান, তিনি এই ঘোষণাপত্রটি পাঠ করেছেন সেখানে। এবং আপনি যেমনটা বলেছিলেন যে তিনটি মানে পার্টে, মানে অংশে এই ঘোষণাপত্রটি ছিল। এবং প্রথম অংশটি ছিল জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি, এবং সেইখানে যে দাবিগুলো করা হয়েছিল সেইখানে হলো জাতিসংঘের একটা কার্যকর ভূমিকা গাজায় এই গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনের রাষ্ট্রের স্বাধীনতা নিশ্চিতকরণের ক্ষেত্রে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর একটা কার্যকর ভূমিকা সেখানে বলা হয়েছে। এবং একই সাথে এই যে গত 2023 সাল থেকে 23 সালের অক্টোবর থেকে 18 মাস ধরে এই যে গাজা ভূখণ্ডের নির্বিচার যে গণহত্যা সেখানে পরিচালিত হয়েছে, এবং সেই গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে একটি মামলা করে সেই গণহত্যার বিচারের দাবি সেটা জানানো হয়েছে। এখন দেখেন, ফিলিস্তিনে এই ভূখণ্ডে 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল বেলফোর ডিক্লারেশনের পরিপ্রেক্ষিতে, সেই 1948 সালে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত অন্ততপক্ষে 48 সাল, 67 সাল, তারপরে পরবর্তীতে 73-এ বড় যুদ্ধ হয়েছে, আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে। এবং এই যুদ্ধের ধারাবাহিকতায় এই সংকট নিরসনে আন্তর্জাতিক অনেক প্রচেষ্টা হয়েছে, অসলো অ্যাকর্ড হয়েছে আমরা জানি, এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যুদয়ের ব্যাপারে সেখানে মানে উদ্যোগ গৃহীত হয়েছে। কিন্তু ফিলিস্তিনিদের যে ভূখণ্ডে, বিশেষ করে মুসলমানদের যে পবিত্র জেরুজালেম, পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে যে ইসরায়েলের আগ্রাসন, সেই আগ্রাসন কিন্তু বন্ধ করা যায়নি। এবং এই আগ্রাসন বন্ধ করা না যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, আপনি এই ইসরায়েল শুধুমাত্র এখানে না, তাদের মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের অনেক পশ্চিমা মদতদাতা তাদের পেছনে, এই ঘটনার পেছনে আছে। এবং সাম্প্রতিক সময়ে যে গণহত্যা পরিচালিত হচ্ছে, সেই গণহত্যার পিছনেও
মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের সমর্থন সেখানে আছে। এখন জাতিসংঘ বা আন্তর্জাতিক মহলের কাছে যে দাবিটি উত্থাপিত হয়েছে, আমরা জানি যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তার বিচার নিশ্চিত করা। এখন জাতিসংঘ এই সাম্প্রতিক গণহত্যার বিরুদ্ধে, এবং এই যে গত সপ্তাহেও আপনি দেখেছেন যে অ্যান্টনি গুতেরেস এই গণহত্যার তিনি নিন্দা করেছেন এবং সংযত হওয়ার জন্য, গণহত্যা বন্ধ করার জন্য তাদের দাবিও তিনি করেছেন। পাল্টা ব্যবস্থা হিসাবে এই অ্যান্টনি গুতেরেসকে সরাসরি মিথ্যাবাদীও বলা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, যে তাকে তিনি মিথ্যাচার করছেন, অসত্য কথা বলছেন, এই ধরনের অভিযোগও তার বিরুদ্ধে করা হচ্ছে। এখন জাতিসংঘের বিষয়টি হয়েছে যে এরকম, যে জাতীয় সংঘ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অনেকাংশেই নির্ভর করে জাতিসংঘের আপনি স্থায়ী সদস্য যারা আছে, সদস্য রাষ্ট্রগুলো আছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে দেশগুলো আছে, তাদের ইচ্ছা, তাদের মানে আন্তরিকতার উপর অনেক কিছুই কিন্তু নির্ভর করে জাতিসংঘের উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে। তো আমরা তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে ইসরায়েলের এই যে আগ্রাসী তৎপরতা, তাদের যে গণহত্যা, সেই গণহত্যার ব্যাপারে জাতিসংঘের যে বড় রাষ্ট্রগুলো, মানে মুরল বা জাতিসংঘের যারা নিয়ন্ত্রণ করে মুরল রাষ্ট্রগুলো, তাদের অবস্থান তো আমরা সকলেই জানি যে কি অবস্থান। ফলে আজকে যে জায়গাটা থেকে আমাদের এই দাবিগুলো উত্থাপিত হয়েছে, সেই দাবিগুলো কার্যকরের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা কতটুকু ভূমিকা পালন করবে এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আমাদের এই দাবিটার তাহলে কি কোনো গুরুত্ব নেই? আমরা মনে করি অবশ্যই গুরুত্ব আছে। আজকে বাংলাদেশে যে নজিরবিহীন ঘটনাটা ঘটেছে, আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী কিন্তু এই ধরনের যে প্রতিবাদী আন্দোলন হচ্ছে, সাম্প্রতিক সময়ে কিন্তু এটা আর দেখা যায়নি একসাথে এইরকমভাবে এই প্রতিবাদ। গাজায় তো যে হামলা বা হত্যাকাণ্ড হয়েছে সেটিও তো অনেক বড় ধরনের ঘটনা হয়েছে, কিন্তু প্রতিবাদটাও কিন্তু সাম্প্রতিক সময়ে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বেই আপনি সেই ধরনের প্রতিবাদ হচ্ছে। এখন এই প্রতিবাদটুকু মানে গণহত্যা বন্ধে কতটুকু কার্যকর ভূমিকা রাখবে সেই ব্যাপারে নিশ্চিত করে বলার কোনো অবকাশ নেই। কিন্তু ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনি মানুষের প্রতি যে মনস্তাত্ত্বিক সহমর্মিতা, এটারও কিন্তু একটা ইতিবাচক মানে ভূমিকা আছে বলে আমরা মনে করি। কিন্তু আমি যেটা, আপনি প্রশ্নটা যেটি করেছিলেন যে আন্তর্জাতিক মহলের কাছে বিশেষ করে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে যে বিচারের প্রসঙ্গটি এসেছে, এই আজকের এই ঘোষণাপত্র সেটিকে খুব বেশি প্রভাবিত করতে পারবে কিনা এই ব্যাপারে যথেষ্ট মানে সন্দেহ আছে। আচ্ছা জি, ডক্টর সিদ্দিকুর রহমান, আমরা ফিরবো আপনার কাছে। জনাব সোহরাব হাসান, আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। যুদ্ধবিরতি নয়, ফিলিস্তিনের ইসরায়েলের যে গণহত্যা সেটি বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক মহলের সীমাবদ্ধতা আসলে কোন জায়গাটিতে? ধন্যবাদ অধ্যাপক সিদ্দিকুর রহমানকে, শুভেচ্ছা। আসলে এটি একটা মানবতার বিরুদ্ধে অপরাধ, সভ্যতার বিরুদ্ধে অপরাধ। গণহত্যা, একটি রাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানুষ হত্যা করছে, শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ, হাসপাতালে বোমা মেরে উড়িয়ে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে সেখানকার জনপদ। তো এর বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই, কিন্তু আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে বাংলাদেশে যেটি সিদ্দিক ভাই বললেন যে অভূতপূর্ব এরকম একটি ঐক্যবদ্ধ, এক্ষেত্রে আমাদেরও একটু দৃষ্টি দেওয়া উচিত। আমরা আমাদের জাতীয় স্বার্থের, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারি না। এরকম যদি সব ক্ষেত্রে আমরা পারতাম তাহলে কিন্তু অনেক সমস্যার শান্তিপূর্ণ সমাধান হতো। জাতি হিসেবে একটি শক্তিশালী অবস্থান থাকতো, জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা কিন্তু সেটি প্রমাণ করতে পারি না প্রায়। সুতরাং আমাদের রাজনীতির একটা বড় দুর্বলতা, আমাদের রাষ্ট্র কাঠামোর দুর্বলতা। যেমন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমরা কি বলি যে তোমরা সারা বিশ্বে মানবতার কথা বলো, গণতন্ত্রের কথা বলো, মানবাধিকারের কথা বলো, আর তোমরা এই এক দানবকে উৎসাহিত করছো, প্ররোচিত করছো যাতে গণহত্যা সংগঠিত হয়। এবং কী ধরনের যে একটা চুক্তি করলো যুদ্ধবিরতি, সেই নিজেই আবার চুক্তি ভঙ্গ করলো ইসরায়েল। এর বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশ তো এই বিশ্বের বাইরে নয়, তো বাংলাদেশের এই বলিষ্ঠ কণ্ঠ, এই আওয়াজ আশা করি অন্য দেশের মানুষও শুনবে, অন্য দেশের রাষ্ট্রর যারা কর্ণধার তারাও শুনবে।
খুবই দুর্ভাগ্য, অতীতে কিন্তু প্যালেস্টাইনের বিষয়ে অনেক বিষয়ই তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র, ইন্দোনেশিয়া বৃহত্তম জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মুসলিম রাষ্ট্র, মালয়েশিয়া শক্তিশালী রাষ্ট্র, পাকিস্তানের কথা বাদ দিলাম কারণ তার সেখানে নিজেদের মধ্যে এত সমস্যা। সুতরাং এরা যদি মিশর এরা যদি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতো, প্রতিবাদ জানাতো এবং যুক্তরাষ্ট্রকে বলতো, সবার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, যে এটি চলতে পারে না, এটি হতে দেওয়া যাবে না। ডোনাল্ড ট্রাম্প তো কারো কথা তোয়াক্কা করে না, কিন্তু এর আগে যে বাইডেন প্রশাসন আছে তারা কি মানবাধিকারের পক্ষে ছিল? তারাও ছিল না। আন্তর্জাতিক সম্প্রদায় এখন এই যে আমরা শুল্ক নীতিতে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি দেখলাম যে আন্তর্জাতিক কি রীতিনীতি, WTO এর কিছুই তার পরোয়া করে না। তার ইচ্ছে মতো মানুষকে, এটাও এক ধরনের যুদ্ধ, যে বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিল, যে জবরদস্তিভাবে কাউকে অবরোধ করা, কাউকে কারো পণ্য না নেওয়া বা এমন ট্যারিফ বসানো যাতে ওই পণ্য কিনতে না পারে, মানুষকে ক্ষুধার্ত রাখা, মানুষকে এক ধরনের অবরুদ্ধ রাখা। আর গাজার যে মুসলমান ভাইরা বা প্যালেস্টাইনি ভাইরা, মুসলমান তো ধর্মে অবশ্যই, কিন্তু আমি আপনাকে একটু সম্পর্কে প্রশ্ন করতে চাই। সাম্প্রতিক গাজার যে ঘটনাটি ঘটে গেল, এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ব নেতারা অতীতের তুলনায় কি একটু বেশি নীরবতা পালন করছেন? নীরবতা না, মানে এর ধরনের অতীতে কখনো কখনো তাদেরকে সরব দেখা গিয়েছে, কিন্তু এবার মনে হচ্ছে একটু বেশি নীরবতা। হচ্ছে কখনোই কার্যকর সরব কখনোই দেখা যায়নি। তাহলে এই যে ধরুন ৭৬ বছর ধরে ইসরায়েল তো সেখানে কিছু ভূমি তাদেরকে একটা বন্দোবস্ত করা হয়েছিল, একটা ছোট্ট ভূমি, তারপর ভূমি কখনো কিনে কখনো দখল করে, এবং এখন হচ্ছে প্যালেস্টাইনিরা উদ্বাস্ত, প্রায় 2/3 গ্রাস করে ফেলছে তারা। এখন আপনি বললেন বিশ্ব সম্প্রদায়ের, এখন না, ওই অর্থে তো আপনি ৬৭-র যুদ্ধে কেন আরবরা হেরে গেল, ৭৩-এর যুদ্ধ কেন আরবরা হেরে গেল, এতগুলো দেশ, এখানেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে মদত আছে এবং বিভক্ত করা। সৌদি আরব খুবই মানে শক্তিশালী রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের অর্থে চলে, অস্ত্রে চলে, কিন্তু তার কোনো ভূমিকা নেই। সুতরাং একটা বিশ্বব্যাপী আসলে এসব মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, চিন্তা, ন্যায়পরায়ণতা, ন্যায় ও অন্যায়ের মধ্যে যদি পার্থক্য না খুঁজে, না নির্ধারণ করে যে এটা নয়, এটা অন্যায়, এটা ন্যায়, তাহলে তো আপনি এই অবস্থা হবে। এবং জোর যার মুলুক তার, এই নীতিতে আজকে বিশ্ব চলছে। যুক্তরাষ্ট্র আপনি দেখুন একের পর এক দেশ দখল করেছে, ভিয়েতনাম থেকে শুরু করে লিবিয়া পর্যন্ত, আফগানিস্তান, কিন্তু রাখতে পারেনি। কিন্তু সুতরাং প্যালেস্টাইনও কোনো না কোনো দিন মুক্ত হবে, আমরা দেখে যেতে পারি অথবা দেখে যেতে না পারি। এই যে লাখ লাখ মানুষ যে উদ্বাস্ত, তার জন্মভূমি থেকে বিতাড়িত, এদের বিখ্যাত কবি ছিল, বিখ্যাত কবি প্যালেস্টাইনের মাহমুদ দারবেশ, তিনি সারা জীবনে উদ্বাস্ত জীবন কাটান। এরকম কত লেখক, কত শিল্পী, এবং মানুষ হিসেবে দেখা উচিত। রাষ্ট্র কোন রাষ্ট্র করলো না করলো, কিন্তু একজন মানুষ হিসেবে যে দায়িত্ব, সেটা আজকে বাংলাদেশের জনগণ সেটা প্রকাশ করেছে। আশা করি আমাদের পার্শ্ববর্তী দেশ, তার পার্শ্ববর্তী দেশ, এরাও এগিয়ে আসবে। এটি মুসলিম বিশ্বের দায়িত্ব না, এটা প্রতিটি মানুষের দায়িত্ব। সুতরাং প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব, তারা সেটা পালন করবে। আর এই রাষ্ট্রগুলো নিয়ে জাতিসংঘ যদি রাষ্ট্র এক না হয়, বিশেষ করে এই পঞ্চশক্তি নিরাপত্তা পরিষদের, তারা কোনো ব্যাপারে একমত হয় না। জনাব সোহরাব হোসেন, আমরা একটু বিরতি থেকে ফিরে আরও আলোচনা করতে চাই। দর্শক, আরআই সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্রের সময় হয়েছে একটি বিরতির, আরও আলোচনা হবে, ফিরছি, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি গাজায় গণহত্যার প্রতিবাদে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমানের মাধ্যমে। স্যার, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক সব সম্পর্ক ছিন্ন করে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করার দাবি করা হয়েছিল আজকের ঘোষণাপত্রে যে জমায়েত হয়েছিল সেখানে। বিদ্যমান মুসলিম বিশ্বের পক্ষে আসলে এই কার্যক্রমটি করা কতখানি সম্ভব? দেখুন, এটি আপনি বলেছেন যেটা যে ঘোষণাপত্রের দ্বিতীয় অংশে ছিল মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে। মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে ধরেন বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। আরব দেশগুলোর সাথে অনেক দেশের, মিশর থেকে শুরু করে অনেক দেশের সাথে, তুরস্কের সাথেও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আছে এবং অন্য অনেক দেশগুলোর সাথে আছে। এই দাবিটা বর্তমান বাস্তবতায় আমরা মনে করি খুবই যৌক্তিক দাবি, যে ফিলিস্তিনি মানে মুক্তিকামী, বিশেষ করে গাজার নিপীড়িত মানবতার পাশে দাঁড়ানোর জন্য বিশ্বে এমন অনেক নজির হয়েছে যে মানে পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা বা কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেও অন্যান্যভাবে অর্থনৈতিক অবরোধ বা অন্য অবরোধ এইগুলো দেওয়ার। ইসরায়েলের প্রশ্নে একটা মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটা সুযোগ কিন্তু আছে, সেটা হলো তেল অবরোধের। তাদের হাতে একটা অস্ত্র আছে। আর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে একটা চাপে, সাময়িকভাবে ইসরায়েলকে একটা চাপে ফেলার, সেটা আরব দেশগুলোর সুযোগ আছে। কিন্তু সেটি বাস্তবে তারা প্রয়োগ করবে কিনা বা চেষ্টা করবে কিনা, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। ইসরায়েলের এই বিরুদ্ধে আরব বাহিনী বা মুসলিম বাহিনী গঠনের কোথাও কোথাও দাবি উত্থাপিত হয়েছিল। মিশরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের দাবি অযৌক্তিক। সম্প্রতি আপনারা ইসরায়েলের সাথে বলা হয়েছে। আপনি দেখেন, আজকে আমরা বাংলাদেশে যখন ফিলিস্তিনি জনগণ, গাজার জনগণের কাছে প্রতি যখন সলিডারিটি প্রকাশ করে আমরা ফিলিস্তিনের নিকটবর্তী যে মুসলিম দেশগুলো আছে যারা সবচেয়ে কাছে রয়েছে, তারা নিজেরাই তো সমস্যা জর্জরিত। এটা আমি বলতে যাচ্ছি যে সেই সময় কিন্তু ইসরায়েল আজকে রাফা দখল করেছে এবং এটা খুবই একটা স্ট্র্যাটেজিক লোকেশন এইখানে গাজার। আপনি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি কিন্তু বলেছেন যে তিনি অবরুদ্ধ গাজায় বা যুদ্ধবিধ্বস্ত গাজায় তিনি একটা শস্যদানাও প্রবেশ করতে দিতে চান না তাদের ব্যাপারে, এবং সেটা তিনি জোর দিয়ে বলেছেন এবং বলেছেন যে এটা সবে শুরু, বিমান আক্রমণ সবে শুরু এবং এটা আরও ভয়াবহ আক্রমণের প্রতি, এবং সেটার অংশ হিসাবে রাফা, কারণ এই রাফা দিয়েই কিন্তু সেখানে ত্রাণবাহী কনভয় যেগুলো হবে সেগুলো প্রবেশ করবে। সেটা যে দখল করা হলো, এটা কিন্তু একটা ভয়াবহ ইঙ্গিত আমাদের সামনে আসছে। এখন এই রাফা থেকে তাদের এই দখলের পর ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা, তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করে যেটি বলেছিলেন যে তিনি গাজাকে মুক্ত করতে চান, খালি করতে চান, যে গাজাবাসীকে অন্যত্র নিয়ে যেতে চান, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে তিনি এটাতে চুপ করে গেছেন, কথা বলছেন না। কিন্তু আজকের ইসরায়েলের এই অবস্থান দেখে আমাদের কিন্তু ওই ধরনের আশঙ্কা হচ্ছে যে তারা এই গাজাবাসীকে অবরুদ্ধ করে অন্যত্র তাদেরকে ঠেলে দিতে চাচ্ছেন কিনা। তো এখন যেগুলো পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো আছে, দেখেন আরব বিশ্বের দেশগুলোর মধ্যে ইরাক একসময়ে এই ব্যাপারে অনেক সরব ভূমিকা পালন করতেন। ইরাক তো ধ্বংস করে দেওয়া হয়েছে। লিবিয়ার অবস্থান আমরা জানি, সেটাকেও শেষ করে। সিরিয়ার অবস্থান সেখানেও আমরা লক্ষ্য করছি। তুরস্ক এই ব্যাপারে খুবই সরব সক্রিয় ভূমিকা পালন করতেন, কিন্তু তুরস্কের সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনীতি আমরা সেটা সকলেই জানি যে এরদোয়ান অভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি প্রচণ্ড চাপের মধ্যে আছেন। ইরানের অবস্থাও আপনারা জানেন যে সেইখানেও নানামুখী তৎপরতা। ইরান একটা অস্বস্তির মধ্যে আছে যে হামাসের যে প্রধান ইসমাইল হানিয়া তাদের দেশে নিহত হওয়ার ঘটনা, এবং সেই ঘটনা ইরানকে কিছুটা হলেও বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। তো সব মিলিয়ে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে আমরা যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেন বা মানে সংগঠিত হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই দেশগুলো অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যে পড়ে আছে। আর আরব বিশ্বের মধ্যে আপনি সৌদি আরব সহ কাতার, কুয়েত, তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ, কিন্তু তাদের যে সরকার কাঠামো, সেখানে যে রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা সেখানে চালু আছে, গোত্রতান্ত্রিক মানসিকতা, আর ফলে তাদের রাষ্ট্র কাঠামোটাই এমন একটা অবস্থানের মধ্যে আছে যে তারা মনে করে যে পশ্চিমাদের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখেই তাদের এই রাজতান্ত্রিক ক্ষমতা বা তাদের যে ক্ষমতা কাঠামো সেটা রক্ষা করে তাদেরকে চলতে হবে। ফলে পশ্চিমাদের মানে মনোভাবের বাইরে যে তারা বৃহত্তর মুসলিম উম্মার স্বার্থে কোনো কাজ করেছেন, এই ধরনের নজির আমরা
দেখিনি। ওআইসির কথা আমরা বলি যে সে মুসলমানদের এই বড় একটা সংগঠন, সেই সংগঠনটার অবস্থান কি? বার্ষিক একটা অধিবেশন ছাড়া বা এই যে কনফারেন্স ছাড়া, ওআইসির যে শীর্ষ সম্মেলন ছাড়া, তাদের কার্যত মুসলিম বিশ্বের মানে সামগ্রিক উন্নয়নের জন্য তাদের কোনো কর্মতৎপরতা আমাদের কিন্তু নিকট অতীতে আমরা সেই ধরনের তৎপরতা লক্ষ্য করি না। আরব লীগের অবস্থা তো আরও খারাপ। এখন ওপেক একটা ভূমিকা সেখানে পালন করতে পারত, যেহেতু তেল অস্ত্র তাদের কাছে আছে। সেখানে ওপেকের নিয়ন্ত্রণ তো আমরা ওই যে মধ্যপ্রাচ্যের সেই দেশগুলোর কথা বললাম, যারা রাজতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা পরিচালিত হয় এবং তারা এই রাজতান্ত্রিক ক্ষমতা কাঠামোটাকে ধরে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের এক ধরনের অনুকম্পার মধ্যেই তাদের অবস্থান মানে বজায় থাকবে, এই ধরনের মানসিকতা পোষণ করেন। ফলে ওপেকও কিন্তু সেখানে কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারছে না। আমরা একটু ডক্টর সিদ্দিক, আমরা একটু জনাব সোহরাব হাসানের কাছে যেতে চাই। জনাব সোহরাব হাসান, আপনার সহ-আলোচকের কথা শুনছিলেন, আমরা আসলে সেই প্রসঙ্গেই থাকবো, যেহেতু মুসলিম বিশ্বের কাছেও আজকের ঘোষণাপত্রে একটি দাবি রয়েছে। কূটনৈতিক অভিযান যদি শুরু করতে চায়, তাহলে মুসলিম বিশ্বের যে শাসকরা রয়েছেন, আপনি শুনলেন যে ডক্টর সিদ্দিক অনেকখানি ব্যাখ্যা করলেন, অনেকগুলো সংগঠনের কথাও বললেন। মূল বিষয়টি হচ্ছে যে বিভক্তির যে সৃষ্টি করার পেছনে মার্কিন ইসরায়েলি জোটের ভূমিকা আসলে কতখানি মুসলিম বিশ্বের মধ্যে বিভক্তির জন্য, বিশেষ করে ফিলিস্তিনের আশপাশের যে দেশগুলো রয়েছে। মার্কিন ইসরায়েলের তো ভূমিকা আছেই, কিন্তু আরেকটা ভূমিকা আছে। এই যেসব রাষ্ট্র আছে ইসরায়েলের আশেপাশে, মুসলিম রাষ্ট্র, কোনো দেশেই গণতন্ত্র নেই, স্বৈরতান্ত্রিক শাসন অথবা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। সুতরাং তারা জনগণকে তোয়াক্কা করে না। তখনই একটি রাষ্ট্র গণমুখী কর্মসূচি নেয় সেই আন্তর্জাতিক এবং দেশীয় ক্ষেত্রে, যখন জনগণের কাছে তার দায়বদ্ধতা থাকে। তো সুতরাং দেখুন, ইসরায়েল কিন্তু একটা গণতান্ত্রিক কাঠামো আছে, এমনকি সেখানে এই নেতানিয়াহুর বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ হয়েছে, যুদ্ধ বন্ধেরও দাবি জানিয়েছে। কিন্তু আরবের কোনো রাষ্ট্র কিন্তু ইসরায়েলের ফিলিস্তিনিদের পক্ষে এরকম জোরালো ভূমিকা দেখি না, জনগণের মধ্যেও না, আর রাষ্ট্রের যারা পরিচালক তারা তো সেটা পরোয়াই করেন না। এখন মানে এটা কিভাবে হয়? আর মুসলিম রাষ্ট্রগুলো এগিয়ে আসলেই যে হবে তাও না, কারণ শক্তিটা তো পশ্চিমের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে, আরও সুনির্দিষ্ট করে বললে। এরপর ইউরোপ খুবই নমনীয় প্রতিবাদ জানায়, মৌখিক প্রতিবাদ জানায়, কিন্তু কাজটা করে ভেতরে ভেতরে কাজ করে ইসরায়েলের পক্ষে। সংকটে ইসরায়েলের পক্ষেই থাকে তারা, তাদেরই অস্ত্র দেয়। সুতরাং একটা দ্বিমুখী স্ববিরোধী রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার মধ্যে আছে। সুতরাং এখানে নৈতিকতার কোনো দাম নেই, এখানে ন্যায়ের কোনো মূল্য নেই। অন্যায় যত করতে পারে তার পক্ষেই এই রাষ্ট্রগুলো আছে। মিশর একটি শক্তিশালী ভূমিকা ছিল এক সময়, এখন আর নেই, এবং সেখানেও এখন সামরিক শাসন। সৌদি আরব তো রাজতন্ত্র, এবং অন্যান্য দেশগুলো তো নানা রকমই। মুসলমান দেশের মধ্যেও তো নেই, নিজ দেশের মধ্যে বা মুসলিম দেশের একে অপরের বিরুদ্ধে তারা হয় ষড়যন্ত্র করে, না হলে বিদ্রোহ করে, না হলে অবরোধ দেয়। এই ইরান যদি বলে যে সেখানে যে কিছুটা উচ্চকণ্ঠ ইরানের, কিন্তু ইরানকে দেখুন যুক্তরাষ্ট্র কীভাবে অবরুদ্ধ করে রেখেছে, বহু বছর ধরে অবরুদ্ধ। তারপর এবং সেখানকার এই যে হামাসের নেতাকে মেরে ফেলল, এবং ইরানের যে রাষ্ট্রপতি বলা হয় বিমান দুর্ঘটনায় মারা গেছে, সেটা নিয়েও রহস্যজনক যে এটি কি। একইভাবে ইয়াসির আরাফাত, পিএলওর গত 70 বছরের যিনি সবচেয়ে গ্রহণযোগ্য নেতা, তার মৃত্যুও কিন্তু রহস্যজনক। যে তাকে বলা হয় যে তাকে স্লো পয়জনিং দিয়ে, অর্থাৎ বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এমন কোনো পথ নাই, এমন কোনো অন্যায় নেই যেটা প্যালেস্টাইনিদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এবং ইসরায়েল এবং তার পিছনের যে পশ্চিমা শক্তি, এর থেকে বেরিয়ে এক হচ্ছে যে শক্তির বদলে শক্তিই দেখাতে হবে। আমরা জনমত তৈরি করলাম, আমরা দাবি জানালাম, তবে সব রাষ্ট্রের পক্ষ থেকে এরকম যে দাবি জানানো হয় সেটা
সেটা একটা তো ভূমিকা থাকে। জাতিসংঘ অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা প্রস্তাব নিতে পারে আর আহ্বান জানাতে পারে, এর বাইরে কিছু করতে পারে না। এই জাতিসংঘ থাকার পরও তো কি ধ্বংসাত্মক অস্ত্র আছে এই অজুহাত তুলে যুক্তরাষ্ট্র ইরাক দখল করে নিল। তো এরকম হামাসকে ইরাক যে অজুহাত তুলে দখল করেছে, ইসরায়েল কিন্তু একই অজুহাত তুলে গাজায় আক্রমণ চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে। সুতরাং এটা কি বলবো, মানে এটি আহ্বানে কাজ হবে না। এখন পরে কি যুদ্ধই করতে হবে। সেই যুদ্ধটা আমরা তো এখান থেকে বাংলাদেশের নাগরিকরা কিন্তু 80-র দশকে সেখানে যুদ্ধও করেছে, এবং আমাদের প্যালেস্টাইন ফেরত অনেক যোদ্ধা আছে, তারা 71-এও যুদ্ধ করেছে, আবার 75-এর পরে মানে 80-র দশকে যুদ্ধ করেছে। শক্তির কিন্তু বিকল্প নেই। এখন শক্তিটা অর্থশক্তি, অস্ত্রশক্তি এবং নৈতিক শক্তি, এই তিনটা যদি একত্র করা যায় তাহলেই এই ধরনের একটা দানব রাষ্ট্রকে পরাস্ত করা যায় অথবা মোকাবেলা করা যায়। জি, আমরা একটু বিরতিতে যেতে চাই। দর্শক, আরআইসির স্টিল গণতন্ত্রে আলোচনা হচ্ছে। গাজায় গণহত্যার প্রতিবাদে ঐক্যবদ্ধ বাংলাদেশ, একটি বিরতির সময় হয়েছে, ফিরছি, আরও আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি গাজায় গণহত্যার প্রতিবাদে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিষয় নিয়ে। খুব দ্রুত আলোচনায় যেতে চাই। এবারের আলোচনা শুরু করতে চাই সিনিয়র সাংবাদিক জনাব সোহরাব হাসান আপনার মাধ্যমে। আজকের ঘোষণাপত্রে যে 3টি অংশ ছিল, 2টি অংশ ইতিমধ্যে আমরা আলোচনা করলাম। শেষ অংশটি ছিল বাংলাদেশ প্রেক্ষাপট। সেই অংশে যেটি আছে, একটি বিষয় নিয়ে আপনার সাথে প্রশ্ন জানতে চাই। ইসরায়েলের সাথে বেশ কিছু চুক্তি সংক্রান্ত বিতর্ক দেশে বিদ্যমান আছে, যেটি গত সরকারের আমলে জোরে সোরে উঠেছিল। সরকারের পক্ষে কি এসব চুক্তি বাতিল করা সম্ভব কিনা? ঘোষণাপত্রে এই দাবিটি এসেছে, চুক্তিগুলো বাতিল করতে হবে। ধন্যবাদ। চুক্তি আছে কিনা এটাই তো প্রথম প্রশ্ন। যে আওয়ামী লীগ সরকারে আমলে চুক্তি হয়েছে বলে অভিযোগ বা সেটাই প্রচার, কিন্তু এখন তো আওয়ামী লীগ সরকার নেই, এখন অন্তর্বর্তী সরকার আছে। তাদের দায়িত্ব এ ধরনের যদি কোনো চুক্তি থেকে থাকে জনগণের সামনে প্রকাশ করা এবং সেই চুক্তি বাতিল করা। মানে না হলে এই যে অভিযোগ পাল্টা অভিযোগ ধোঁয়াশে রাখা আমি মনে করি উচিত না। একটা যখন আমরা নেত্র নিউজের যে আসলে এই বিতর্কটি জনাব সোহরাব হাসান খুব জোরসোর হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এনটিএমসি নামে একটি সংস্থা আছে বাংলাদেশে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যারা আসলে আপনার আমার কথাবার্তা শুনে থাকেন। সেই শুনে থাকার একটি যে যন্ত্রাংশ, এই আড়িপাতার যন্ত্রাংশটি কেনা নিয়েই মূলত আসলে বিতর্ক। আচ্ছা, প্রথমত হচ্ছে যন্ত্রাংশটাই যদি এই যন্ত্রগুলো ইসরায়েলের, সেটাকে আমরা ইসরায়েল থেকে কিনেছি না অন্য দেশ থেকে? এখন এক দেশ থেকে তার এক দেশে এরকম এটি এই আন্তর্জাতিক বাণিজ্যে এটি হয়েই থাকে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আমরা ইসরায়েলি কোনো পণ্য কিনব না, এটি আমাদের নীতিগত অবস্থান হওয়া উচিত বলে মনে করি। আমি বলছি যে সরকারের প্রকাশ করা উচিত এটা। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে পাসপোর্ট, এটি এক সময় কিন্তু ছিল যে দক্ষিণ আফ্রিকার কথা ছিল, এই বর্ণবাদ ব্যবস্থা যখন ছিল, ইসরায়েলের কথা ছিল, সম্ভবত তাইওয়ানও ছিল। সিদ্দিক ভাই, আমি ইসরায়েলটাই দেখেছি। আচ্ছা, দক্ষিণ আফ্রিকা ছিল, কারণ দক্ষিণ আফ্রিকা এই 90-এর আগ পর্যন্ত, 91-এর আগ পর্যন্ত ছিল। এখন অবশ্যই এটা থাকতে পারে, কিন্তু আমাদের তো কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, বাণিজ্যিক সম্পর্কও নেই, মানে প্রকাশ্যে নেই। এখন গোপনে আছে কিনা সেটা প্রকাশ করা উচিত। আমরা ইসরায়েলকে এক হচ্ছে এই যে বয়কট করা, বর্জন করা, প্রত্যাখ্যান করা, এটি হচ্ছে কূটনীতির ভাষা এবং এটি একটা অবস্থান। মূল করতে হবে তাকে আন্তর্জাতিক বিশ্ব থেকে, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করা, যে যারা মদদ দিচ্ছে তাদেরকে নিবৃত্ত করা। না হলে কিন্তু এই আমরা বাংলাদেশ সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত হয়তো একটা জনমত তৈরি করবে, বিশ্বে একটা জনমত তৈরি করবে। ধরেন বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, আমাদের অন্য অন্য বন্ধু দেশগুলোকে আহ্বান জানাবো তারাও যাতে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। তা সেক্ষেত্রে প্রথমেই আসবে কিন্তু মুসলিম দেশগুলো, যেটি
মুসলিম বিশ্বের এই ঘোষণাপত্রের দ্বিতীয় অধ্যায়ে আছে। আর সেই আহ্বান জানাতে পারি। এখন আহ্বান শুধু জনসভায় এই ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে হবে না, আমি মনে করি তাহলে এই দেশগুলোর কূটনৈতিক মিশন আছে আমাদের এখানে, তাদেরকে জানানো, প্রয়োজনে তাদের রাষ্ট্রনেতাদের কাছে চিঠি লেখা এবং যুক্তি তুলে ধরা কেন তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত। তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা গণহত্যা অব্যাহত রেখেছে এবং একটা জনপদকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। সুতরাং অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের এখানে সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকেও আওয়াজটি জোরালো করা উচিত এবং একদিনের সমাবেশে নয়, একদিনের সমাবেশতে আমরা দেখালাম যে বাংলাদেশের মানুষ প্যালেস্টাইনিদের পক্ষে আছে, কিন্তু প্যালেস্টাইনের এই যে দুঃখ দুর্দশা, একটা হচ্ছে আমরা তাদেরকে মানবিক সাহায্য পাঠাতে পারি এবং সেক্ষেত্রেও সরকারিভাবে বেসরকারিভাবে পাঠাতে পারি। আবার এটি দেখা যাচ্ছে এখানে যেহেতু যুদ্ধ চলছে, সুতরাং আমাদের কোনো নাগরিক যাতে আহত না হয়। আমি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দুজন জীবন দিয়েছেন, তারাও শহীদ, কিন্তু কারণ এই মানবতার পক্ষে যারা জীবন দেন তারা তো শহীদ অবশ্যই। সবটা মিলে এক ধরনের মানবতার জয়, মানবতা জাগ্রত হোক, মানবতার জয় চাই আমরা। এখন সেক্ষেত্রে রাষ্ট্র কতটা এগিয়ে আসবে, অন্যান্য মুসলিম রাষ্ট্র কতটা এগিয়ে আসবে এবং সারা বিশ্বের শুভবোধ সম্পন্ন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায়। কারণ দেখুন এই প্যালেস্টাইনের ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে এগিয়ে এসেছে এবং এটাও বলার এজন্য কেউ ভিকটিম না হয়, কেউ আক্রান্ত না হয়, কেউ বহিষ্কারের শিকার না হয়। মার্কিন যুক্তরাষ্ট্র তো অনেক ছাত্রকে বহিষ্কার করেছে এবং এক ধরনের হুমকিও আছে। হুমকি না, একেবারে সরাসরি ব্যবস্থা নিয়েছে। সুতরাং এর বিরুদ্ধেও আমাদের আওয়াজ জোরালো করতে হবে। জি, জনাব সোহরাব হাসান, আপনাকে ধন্যবাদ। সাথেই থাকুন। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার মাধ্যমে আলোচনা শেষ করতে চাচ্ছি। জায়নবাদী কোম্পানির পণ্য বর্জন একটি ইস্যু রয়েছে, এটি বলা হচ্ছে এই যে বর্জনের বিষয়টি, এটি করতে গিয়ে আমরা বেশ কিছু ঘটনা দেখেছি। সেই উপায়েই কি আসলে বর্জন করতে হবে, নাকি আপনার জ্ঞান বুদ্ধিভিত্তিক বা এক ধরনের সামাজিক জাগরণ গড়ে তুলে বর্জন করতে হবে? দেখুন, এই ইসরায়েলের পণ্য বর্জনের নামে বাংলাদেশের আবেগতাড়িত হয়ে গত কয়েকদিন আগে যে ধরনের ঘটনা ঘটেছে, এটাকে আমরা সমর্থন করতে পারি না। আমরা ইসরায়েলের পণ্য বর্জন করব, ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক, লিখিত অলিখিত, দৃশ্য অদৃশ্যমান সম্পর্ক আমরা ছিন্ন করব, এটা আমরা চাই। এবং আমাদের পাসপোর্টে আবার সেটি লিপিবদ্ধ হোক, সেটাও আমরা চাই। এটা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আড়িপাতা যন্ত্র বা অন্যর ব্যাপারে যে মানুষের মনের মধ্যে প্রশ্ন, সন্দেহ, সংশয়, সেগুলো কিন্তু এই কারণেও তৈরি হয়েছিল যে আমাদের পাসপোর্টে যখন অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা তুলে দেওয়া হলো, তখন কিন্তু এটা বাংলাদেশের মানুষের প্রতিবাদও হয়েছে এর পক্ষে। তো এখন আমরা যেটা করেছি গত কয়েকদিন আগে, ইসরায়েলি পণ্য বর্জন করতে যেয়ে বাটার এখানে KFCর মধ্যে যে ধরনের আক্রমণ, লুটপাট, এই ধরনের ঘটনা, এইগুলো কিন্তু আজকের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা বাংলাদেশের মানুষ ইসরায়েলের প্রতি যে ঘৃণা প্রদর্শন করলাম এবং ফিলিস্তিনের প্রতি আমাদের যে সহমর্মিতা, একত্রতা প্রকাশ করলাম, সেটাকে প্রশ্নবিদ্ধ করে। আপনি দেখেন যারা এই যে ঘটনাগুলো হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা বড় ধরনের এটার বিপক্ষে ক্যাম্পেইন হয়েছে। তো আমরা চাই না যে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে পণ্য বর্জন, সেটি রাষ্ট্রীয়ভাবে সেটি হোক। সরকার যদি আমাদের কোনো ইসরায়েলি পণ্য আমাদের দেশে হয়, সেইখানে সেই ইসরায়েলি পণ্য বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করুক। ব্যক্তি পর্যায়ে আমি রিটেল কাস্টমার হিসাবে সেটা আমি বর্জন করতে পারি, কিন্তু কোনোভাবেই এই ইসরায়েলি পণ্যকে বর্জনের নামে এই বাংলাদেশে এই ধরনের আক্রমণ বা অন্য ধরনের ভাঙচুর, এটাকে কোনোভাবেই আমি সমর্থন করি না এবং এটি হওয়া উচিত না। আমরা আপনি যেটা বললেন যে ইসরায়েলের মতো একটা শক্তিধর রাষ্ট্রকে এবং বড় মদতপুষ্ট রাষ্ট্রকে আমরা যদি মোকাবেলা করতে চাই, তাহলে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে বুদ্ধিভিত্তিকভাবে অত্যন্ত সুচিন্তিত, সুপরিকল্পিতভাবেই আমাদের অগ্রসর হতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং এটি করার জন্য
আজকে সলিডারিটি মুভমেন্টের যারা এই শান্তিপূর্ণ সমাবেশটি করলেন তাদেরও একটা দায়িত্ব আছে, যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরও দায়িত্ব আছে। তাদের আহ্বানে আজকে এই মানুষগুলো গিয়েছে সেখানে, এই মানুষগুলোর প্রতি তাদেরও একটা মানে আবেদন থাকতে হবে যে যে কোনো পর্যায়ে আমরা আমাদের বিবেচনা বোধকে প্রয়োগ করে এবং শান্তিপূর্ণ উপায়ে আমরা ইসরায়েলের এই যে গণহত্যা সেটার জবাব দেওয়ার জন্য তাদের পণ্য বর্জন করব, তাদেরকে আর্থিকভাবে মানে পঙ্গু করার ব্যাপারে আমাদের জায়গা থেকে যতটুকু করার আছে। আমরা কিন্তু ইসরায়েলের বিশ্ববিস্তৃত বাজারের ক্ষেত্রে আমরা খুব বড় কিছু করতে পারবো না, আমাদের দেশে যেটুকু আছে সেইটুকুর ব্যাপারে আমরা মানে সচেতন থাকতে পারবো। ইভেন আপনি খেয়াল করবেন যে এক ধরনের মানে প্রচেষ্টা, আমাদের ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখন ইসরায়েলি পণ্য হিসাবে যেগুলো তাদের কাছে পরিচিত সেইগুলো তারা কিন্তু মা বাবার কাছে চাচ্ছে না এবং সেটা বর্জন করে যাচ্ছে। আমার হলে এই মানে পয়লা বৈশাখ আমার শেষ বাক্যটি যে সেখানেও আমাদের শিক্ষার্থীরা বলে দিয়েছে যে হলে তারা কোমল পানীয়র ক্ষেত্রেও বাংলাদেশে উৎপাদিত কোমল পানীয় হল প্রশাসনের কাছে দাবি করেছে। এটাও কিন্তু একটা বড় রকমের। তো সব কিছু মিলিয়ে আমরা যেটা বলতে চাই যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে এই যে ঘৃণা প্রদর্শন করছি এবং সহমর্মিতা, সেটি আজকে যেভাবে আমরা করলাম এর মধ্য দিয়ে আমরা অব্যাহতভাবে এই প্রচেষ্টাটা করব এবং আমাদের এই মানে অনুভূতিটা সরকার ধারণ করে সরকারের যেখানে মানে এই ব্যবস্থাপনা বা দায়িত্ব পালনের সুযোগ আছে সেটা করবে বলে আমরা বিশ্বাস করি। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং জনাব সোহরা হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যারা ধ্বংসস্তূপের মাঝে প্রতিরোধের আগুন জ্বেলেছেন, বিশ্বের নীরবতা ও উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন, শান্তি বর্ষিত হোক ফিলিস্তিনের প্রতিটি শহীদ নাগরিকের উপরে, বিশ্ব নীরবতা ভাঙুক, তারা জেগে উঠুক ইসরায়েল হন্তারকের বিরুদ্ধে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র।